চল স্টার্ট করি। সাবস্টিটিউশন রিঅ্যাকশন বাই হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেনের মধ্যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমি দুখানা করেছিলাম। ফার্স্ট ছিল হচ্ছে সাবস্টিটিউশন বাই হাইড্রক্সাইড। তো বেসিক্যালি আমি অ্যাকোয়াস এনওএইচ আর অ্যাকোয়াস কেউস দিয়ে অ্যালকোহল প্রিপেয়ার করেছিলাম হ্যালো অ্যালকেন থেকে। সেকেন্ড পড়েছিলাম হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বাই অ্যালকক্সাইড, যেটা বেসিক্যালি ছিল উইলিয়ামসন ইথার সিনথেসিস। আমি ওখান থেকে ইথার বানিয়েছিলাম। তো লাস্ট ক্লাসে একখানেই মাত্র কোশ্চেন করেছিলাম, কেন একটা করেছিলাম, কেন মাত্র 15 মিনিট পড়া হয়েছিল, তুই লাস্ট ক্লাসে জানিস, ঠিক আছে? চল 3 নাম্বার সাবস্টিটিউশন রিঅ্যাকশন লিখছি। 3 নাম্বার লেখ। সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে 3 নাম্বার রিঅ্যাকশন বা নাম্বার সি, যাই করিস তুই, যদি এ বি দিস তাহলে সি দিবি, রোমান লেটার 1 2 দিলে 3 দিবি। সাবস্টিটিউশন বাই লেখ, সাবস্টিটিউশন বাই যেভাবে লিখছি সেভাবে লেখ, ও এন ও ড্যাশ ও এন ও, সাবস্টিটিউশন বাই ড্যাশ ও এন ও, ঠিক আছে? সাবস্টিটিউশন বাই ও এন ও, ব্র্যাকেটে লেখাটার নাম আছে নাইট্রাইট, NITRITE, সাবস্টিটিউশন বাই নাইট্রাইট। সিম্পল জেনারেল রিঅ্যাকশনটা ফার্স্টে লিখছি। জেনারেল রিঅ্যাকশন মানে কি, বাড়িতে তুই যখন একটা সামারি কপির মধ্যে রিঅ্যাকশনগুলো লিখবি, সামারি কপি তুই বাড়িতে অলরেডি করা স্টার্ট করে দিয়েছিস, রিঅ্যাকশনগুলোকে একটা কপির মধ্যে সুন্দর করে লিখে রাখছিস, পেজ নাম্বার এটা তোকে বলেছিলাম করতে, যাতে তোর একটা কপির মধ্যে রিঅ্যাকশনগুলো সুন্দরভাবে লেখা থাকে, কোনো মেকানিজম থাকবে না, কিছু থাকবে না, জাস্ট রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট, স্টার্টিং ম্যাটেরিয়াল, আর হচ্ছে আমার ভাই পেজ নাম্বারটা দেওয়া থাকবে, মেন কপি রেসপেক্টে কত নাম্বার পেজে আছে। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি সাপোজ আছে হচ্ছে হ্যালো অ্যালকেন RX। এর মধ্যে আমি কাকে দেবো চল আগে দেখতে থাক, আগে লিখবো একসাথে, তারপরে দেখছি কেন কী জন্য কী হচ্ছে। এখান থেকে প্রত্যেকটা স্কুলে কোশ্চেন আসবেই, কিছুক্ষণ পরেই দেখবো তোকে স্কুলের কোশ্চেন যখন দেখাবো, দেখবি এই কোশ্চেন তোর এসেছেই। আইদার তুই এর মধ্যে দিবি হচ্ছে KNO2 অর NaNO2, NaNO2। তুই ছোটোবেলায় পড়তিস ভাই NaNO2 ফুল ফর্ম। NaNO2 ফুল ফর্ম কি বলতো? বেসিক্যালি NaNO2 নাম কি? সোডিয়াম নাইট্রাইট, এক্স্যাক্টলি সোডিয়াম নাইট্রাইট। ভাই তুই ছোটোবেলায় এর আগে কোথাও না কোথাও পড়েছিস। NO2 মাইনাস মানে হচ্ছে নাইট্রাইট আয়ন, আর NO3 মাইনাস মানে ছিল হচ্ছে নাইট্রেট আয়ন। মনে আছে ছোটোবেলায় তুই পড়তি মুখস্থ করতিস, NO3 মাইনাস ছিল হচ্ছে নাইট্রেট আর NO2 মাইনাস হচ্ছে নাইট্রাইট। তো এটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, উপরেরটার নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রাইট। প্রোডাক্ট আমি কীভাবে লিখবো ঠান্ডা মাথায় থাক, প্রোডাক্ট কীভাবে লিখছি যেভাবে লিখছি তুই সেভাবেই লিখবি। এক্সকে বেসিক্যালি সাবস্টিটিউট করে ওর জায়গায় ঢুকবে হচ্ছে ONO, ঠিক আছে? এক্সের জায়গায় ঢুকবে হচ্ছে ONO প্লাস সাইড প্রোডাক্টটা কী পাবো দেখ, এখান থেকে এক্স, আর যদি ভাই এখানে আমি NaNO2 দিই তাহলে পাবো হচ্ছে NX, আর যদি আমি KNO2 দিই তাহলে হচ্ছে KX। বুঝতে পেরেছিস? তাহলে ভাই আমি KX পেতে পারি কখন, যখন আমি KNO2 দেবো, আর যদি আমি NaNO2 দিই তখন পাবো হচ্ছে NaX। এটুকু তো তুই বুঝতে পারিস এটুকু বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই প্রোডাক্ট লেখার টেকনিক। আরও এনো কখন হবে, যখন আমি NaNO2 আর KNO2 দেবো। এখন দেখ তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে কেন এই প্রোডাক্টটা হবে, ঠিক আছে? চল দেখ ভালো করে দেখবি কেন হবে, ঠান্ডা মাথা তুই বোঝ, অ্যান্সার কি লিখবো আমি তোকে পাঠিয়ে দেবো। NO2 মাইনাস, ভাই এখানে আমার কি আয়ন আছে হচ্ছে NO2 মাইনাস আয়ন। এটা আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বেসিক্যালি সব X মাইনাসকে সরিয়ে ওর জায়গায় NO2 মাইনাস ঢুকেছে। এখন NO2 মাইনাস কীভাবে ঢুকলো চল দেখ। NO2 মাইনাসের স্ট্রাকচার হচ্ছে আমার এটা হচ্ছে আমার NO2 মাইনাসের স্ট্রাকচার, O মাইনাস, দেখবি মানে একসাথে তুই করবিও। আর অক্সিজেনের মাথায় হচ্ছে দুখানা লোন, এটা হচ্ছে আমার NO2 মাইনাস আয়ন, NO2 মাইনাস আয়ন, ঠিক আছে? NO2 মাইনাস আয়ন হচ্ছে আমার এইটা। এইবারে দেখ এরকম NO2 মাইনাস এইভাবে যেরকম থাকতে পারে, সিমিলার হতে ভাই এই মাইনাস চার্জটা আমার ভাই রেজোনেন্সে গিয়ে এর সাথে এরকমও থাকতে পারে। তাহলে এই স্ট্রাকচার যেটা বোঝায়, এই স্ট্রাকচার আমার একই জিনিস বোঝায়। রেজোনেন্স তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস। অক্সিজেনের মাথায় দুখানা লোড পেয়ার থাকলো, মাইনাস চার্জ ভাই এখানে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বন্ড ফর্ম হলো, আর এখানে ভাই দুখানা বন্ড ছিল, এখানে অক্সিজেন এখানে ভাই বন্ড টেনে নিয়েছে নিজের দিকে, তার মানে কী হবে এর উপর আরেকটা লোন পেয়ার আসলো, আর মাইনাস চার্জ আমার কার মাথায় আসলো, অক্সিজেনের মাথায় আসলো হচ্ছে মাইনাস চার্জ। এটা হচ্ছে রেজোনেন্সের পার্ট, বেসিক রেজোনেন্স ক্লাস 11 লেভেলের ভাই, ক্লাস 11 লেভেলের রেজোনেন্স তুই প্র্যাকটিস করেছিস বাড়িতে। তাহলে এটা হচ্ছে আমার কি বলতে NO2 মাইনাসের আয়ন, তো আমি সেটা এইভাবে আঁকতে পারি, মাঝখানে এসব অ্যারো দেওয়ার মানে কি, সব ক্লাস 11-এ পড়তাম এইসব অ্যারোগুলো দেওয়ার মানে কি, ইকুইভ্যালেন্ট রেজাল্টিং স্ট্রাকচার দুখানা। এইবারে দেখ NaNO2 মানে হচ্ছে NO2 মাইনাস, Na প্লাস কোথায় লেগে আছে, আমি NaNO2 নিয়ে তোকে এক্সাম্পল বোঝাচ্ছি, K প্লাস হলে জাস্ট Na প্লাসের জায়গায় K প্লাস হবে। তাহলে এই হচ্ছে ধর আমার Na প্লাস, এই প্লাসের সাথে মাইনাসের আছে হচ্ছে আমার আয়নিক বন্ড, এই প্লাসের সাথে আমার মাইনাসের আছে হচ্ছে আয়নিক বন্ড। বুঝতে পেরেছিস? এটা আমার আয়নিক বন্ড আছে। আয়নিক বন্ড কি কখনো দাগ দিয়ে শো করে না, প্লাস মাইনাস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা হচ্ছে আমার আয়নিক বন্ড। বোঝা যাচ্ছে? তাহলে এইবারে দেখ ভাই এই যে NO2 মাইনাস যে নিউক্লিওফাইলটা আমার কাছে আছে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন কী করবে, স্বাভাবিকভাবে নিউক্লিওফাইল করবে। আমি তো SN1 SN2 মেকানিজম পড়েছি, দুখানা রিঅ্যাকশনের মেকানিজম তোকে পাঠিয়েছিলাম, তুই বাড়িতে প্র্যাকটিসও করছিস। ইনফ্যাক্ট আমি আগের দিন পরীক্ষাতে কোশ্চেনও দিয়েছিলাম, ঠিক আছে, মেকানিজম থেকে। তাহলে এই হচ্ছে আমার ভাই NO2 মাইনাস। ভালো করে দেখবি
এখানে NO2 মাইনাসে ভাই নিউক্লিওফাইল কারা হয় বেসিক্যালি, যার মাথায় মাইনাস চার্জ বা এক্সট্রা ইলেকট্রন আছে তারাই তো আমার নিউক্লিওফাইল। এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ছিল আছে থাকবে। তো এই ভাই নিউক্লিওফাইল যেটা আমি এঁকেছি NO2 মাইনাসে, এখানে দেখ অক্সিজেনের মাথাতেও মাইনাস চার্জ আছে অ্যাজ ওয়েল অ্যাজ নাইট্রোজেনের মাথাতেও দেখ লোন পেয়ার আছে, দেখতে পাচ্ছিস অক্সিজেনের মাথাতেও ইলেকট্রন আছে আবার নাইট্রোজেনের মাথাতেও লোন পেয়ার আছে। তাহলে ভাই এখানে এই যে নিউক্লিওফাইলটা আমি তো এঁকেছি, এই নিউক্লিওফাইলের মধ্যে বেসিক্যালি ডোনার অ্যাটম কটা আছে, মোর দ্যান ওয়ান ডোনার অ্যাটম আছে। কে ডোনার অ্যাটম বেসিক্যালি নাইট্রোজেনের ভাই চাইলে লোন পেয়ারটা ডোনেট করতে পারে, অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ বা অক্সিজেনের মাথায় থাকা লোন পেয়ার সেও দেখ চাইলে আমার ডোনেট করতে পারে। তাহলে যে নিউক্লিওফাইলের মধ্যে বেসিক্যালি মোর দ্যান ওয়ান ডোনার অ্যাটম থাকে ওই ধরনের নিউক্লিওফাইলকে বলা হচ্ছে বেসিক্যালি অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ঠিক আছে, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্টেড কোনো বইতে এরকম লেখা আছে অ্যাম্বিডেন্টেড, কোনো বইতে লেখা আছে এই স্পেলিংটা অ্যাম্বিডেন্টেড। অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল মানে কি, তার মানে যে নিউক্লিওফাইলের মধ্যে মোর দ্যান ওয়ান ডোনার অ্যাটম প্রেজেন্ট। কে মানে কি বলতো, নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে চাইলে অ্যাটাক করতে পারে, অক্সিজেনের মাইনাস চার্জ গিয়ে চাইলে অ্যাটাক করতে পারে। তাহলে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল মানে লিখছিস খাতার মধ্যে, লেখ নিউক্লিওফাইল হ্যাভিং মোর দ্যান ওয়ান ডোনার অ্যাটম। 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 অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, কোনো বইতে স্পেলিং আছে কোনো বইতে নিচে স্পেলিংটা আছে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল হ্যাভিং মোর দ্যান ওয়ান ডোনার অ্যাটম। ঠিক আছে, এক্সাম্পল বলে লেখ, এক্সাম্পল বলে লেখ। এক নাম্বার লেখ NO2 মাইনাস, NO2 মাথায় মাইনাস চার্জ। এক নাম্বার এক্সাম্পল লিখছিস NO2 মাথায় মাইনাস চার্জ। NO2 মাইনাসের মধ্যে আমার ডোনার অ্যাটম কে কে আছে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখ, ডোনার অ্যাটমস নাইট্রোজেন और ऑक्सीजन। NO2 মাইনাসের মধ্যে ডোনার অ্যাটম কে কে আছে, নাইট্রোজেন और ऑक्सीजन। এটা একটা এক্সাম্পল NO2 মাইনাস। সেকেন্ড আর একটা এক্সাম্পল এক CN মাইনাস, CN মাথায় মাইনাস চার্জ, যেটাকে বেসিক্যালি তুই সায়ানাইড আয়ন হিসেবে জানিস। CN মাইনাস, CN মাইনাসের মধ্যে ডোনার অ্যাটম কে কে আছে বলতো, দুটো অ্যাটম ভাই, নাইট্রোজেন আর কার্বনই হবে, আর কি হবে, সিম্পল কমন সেন্স। ঠিক আছে, তাহলে CN মাইনাসের মধ্যে ডোনার অ্যাটম কে কে আছে, কার্বন অ্যান্ড নাইট্রোজেন। একইভাবে লিখে রাখলাম হচ্ছে CN মাইনাস। সেকেন্ড এক্সাম্পল অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ক্লিয়ার? এই যে ডোনার অ্যাটম এটাকে আরও ভালো ভাষায় কি বলে বেসিক্যালি, নিউক্লিওফিলিক সেন্টার। নিউক্লিওফিলিক সেন্টার তার মানে দেখ ভাই যে ডোনেট করবে সেটাকে আমি নিউক্লিওফিলিক সেন্টারও আরও ভালো ভাষায় বলে। তাহলে নাইট্রেট NO2 মাইনাস, NO2 মাইনাসের মধ্যে আমার ডোনার অ্যাটম বা নিউক্লিওফিলিক সেন্টার কে কে আছে, এই অক্সিজেন হতে পারে বা এই নাইট্রোজেন হতে পারে। আমি কেন ভাই এই অক্সিজেন যখন বললাম তখন আমি কেন এই অক্সিজেনকে বললাম না, তার কারণ ভাই এই অক্সিজেন আর এই অক্সিজেন সেম। কেন সেম, রেজোনেন্সে আছে ভাই। দেখ এই অক্সিজেন এখন যেরকম আছে তিনখানা লোন পেয়ার একটা সিঙ্গেল বন্ড, দেখ কিছুক্ষণ পরে এই অক্সিজেন আমার সেমই হয়ে যাবে, তিনখানা লোন পেয়ার একটা সিঙ্গেল বন্ড। এই অক্সিজেন আমার দেখ যেরকম আছে ভাই দুখানা লোন পেয়ার দুখানা ডাবল বন্ড, ওই অক্সিজেনটা দেখ কিছুক্ষণ পরে তাই হবে দুখানা লোন পেয়ার দুখানা ডাবল বন্ড। তাহলে তো জানি ভাই রেজোনেন্সের থ্রুতে বেসিক্যালি এই অক্সিজেনটা যেভাবে বিহেভ করবে এই অক্সিজেনও সেমভাবেই বিহেভ করছে, দুখানা আমার সেম স্ট্রাকচার। বুঝতে পেরেছিস? এটা ক্লাস 11-এ পড়েছিলাম রেজোনেন্সের জিনিসপত্র। তো ভাই নাইট্রোজেন আর অক্সিজেন এখানে হচ্ছে আমার দুখানা সেন্টার আছে, নাইট্রোজেন আর অক্সিজেন। এইবারে বোঝা গেল? চল ফার্স্ট আমি এখন পড়ছি কাকে ভাই, মিডিয়ামের মধ্যে দিয়েছি NaNO2 আর KNO2। নর্মাল কন্ডিশনে যখন NaNO2 আর KNO2 দিয়েছি তখন আমার ভাই কে গিয়ে অ্যাটাক করবে, সেই গিয়ে অ্যাটাক করবে যে সেন্টারের মাথায় মাইনাস চার্জটা বেশি, যার মাথায় ইলেকট্রন বেশি, যার মাথায় ইলেকট্রন বেশি ভাই সেই গিয়ে ডোনেট করবে, সেই গিয়ে আমার ভাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, সেই গিয়ে আমার প্রোডাক্টটা ফর্ম করবে। নর্মাল কন্ডিশনে আমার কী হয় বেসিক্যালি RX, চল ধর আমি RX এর এক্সাম্পল নিলাম হচ্ছে এটা CH3X ধর আমার আছে ভাই। আমি হাইড্রোজেনগুলোকে আর ভাই অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন করে আঁকছি না, আমি জাস্ট খাঁচাটা এরকম আঁকলাম। তুই জানিস ভাই খাঁচাটা এরকম আঁকতে হয়, অ্যাবভ বিলোর আমি আঁকিনি। ঠিক আছে, নর্মাল কন্ডিশন আমার কী হবে, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে যার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি সে গিয়ে ভাই কার্বনের মধ্যে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, আমার ভাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। নর্মাল কন্ডিশনে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি, ভালো করে দেখলে তুই বুঝতে পারবি এখানে স্বাভাবিকভাবেই অক্সিজেন, দেখ এখানে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম কিন্তু বেশি, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম বেশি, স্বাভাবিকভাবেই দেখ দুখানা অক্সিজেন অ্যাটম সেম হিসেবে বিহেভ করবে। কেন করবে? রেজোনেন্সের জন্য। এই অক্সিজেনটা এখানে যেরকম আছে পরের ভাই ওই অক্সিজেনটা ভাই এক্স্যাক্টলি সেম, এই অক্সিজেনটা এখানে যেরকম আছে পরের ভাই ওই অক্সিজেনটা এরকম সেম। আমি যদি ভাই দুখানার রেজাল্ট্যান্ট স্ট্রাকচারটা আঁকি, যেটাকে ক্লাস 11 আমার মনে আছে বলতো ক্যানোনিক্যাল ফর্ম বা হাইব্রিড ফর্ম যদি আমি আঁকি তাহলে আমি কী দেখতে পাবো স্ট্রাকচারটা, যদি আমার লাগবে না অ্যান্সার বলতে আমার সব লাগবে না, হাইব্রিড ফর্ম আমার কীরকম হবে, এই রকমের স্ট্রাকচার হবে। দেখ অক্সিজেন থেকে ভাই নাইট্রোজেনের ডট ডট ডট, এখানে ডট ডট ডট, অক্সিজেনের মধ্যে দুখানা লোন পেয়ার আগেও ছিল পরেও থাকবে, এরকম হতো না? এভাবে হতো না?
আগে যা ছিল পরে যা হলো তার মাঝামাঝি স্ট্রাকচার, যেটা হচ্ছে আমার হাইব্রিড ফর্ম। ক্লাস 11 আঁকতাম এই জিনিসগুলো। এখানে দেখ অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, আগে ছিল -1, পরে আর কিছু নেই, তাহলে এখানে কত হলো বলতো -1/2। ক্লাস 11 করতাম এরকম। এখানে অক্সিজেনের মাথায় আগে কিছু ছিল না, পরে হলো -1, কত হলো তাহলে অ্যাভারেজ কত হবে -1/2। দেখ ওভারঅল মিলিয়ে আমার -1ই হচ্ছে। এখানেও স্ট্রাকচারের মাথায় -1 আছে, এগুলো তোর ক্লাস 12 লাগবে না। তাহলে -1/2 মিলে দেখ ওভারঅল -1ই থাকলো। তাহলে আমি বুঝতেই পারছি স্বাভাবিকভাবে এখানে দেখ অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি। কেন? দুখানা অক্সিজেন ফার্স্ট অফ অল আছে। দুখানা অক্সিজেনের মাথায় টোটাল কটা লোন পেয়ার? 1 2 3 4 5, 5টা লোন পেয়ার আছে, বুঝতে পেরেছিস? তাহলে নর্মাল কন্ডিশনে ভাই কে গিয়ে অ্যাটাক করবে? আমি তোকে ক্লাস 11 রেজোনেন্স আর বোঝাবো না, এটা বোঝার কোনো দরকারও এখন নেই। তো যদি মনে থাকে তাহলে ভালো, না মনে থাকলে 12 যেটুকু দরকার সেটুকুই আমি তোকে দেখছি। নর্মাল কন্ডিশনে তাহলে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি, গিয়ে অ্যাটাক করলো কে ভাই? অক্সিজেনের মাথায় থাকা লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে। তাহলে এই মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করলো, এখান থেকে x মাইনাস বেরিয়ে গেল। এখান থেকে আমি তুই কী ধরনের স্ট্রাকচার পাবো? পাবো হচ্ছে এই স্ট্রাকচারটা। তাহলে সি ভাই ইনভার্সন হয় জানি কনফিগারেশনে, তার মানে বেসিক্যালি আমি এখন আঁকছি বলে নর্মালি এরকম আঁকলাম, হাইড্রোজেনগুলো এরকম সাইডটা চেঞ্জ হয়ে গেল, আর কার্বনের সাথে কার্বন ফর্ম হলো, কার্বনের সাথে হলো অক্সিজেনের বন্ড, কার্বনের সাথে হলো অক্সিজেনের বন্ড ফর্ম হলো। এই যে ভাই মাইনাস চার্জ মানে দুখানা ইলেকট্রন, এখন অক্সিজেনের সাথে ভাই এখানে চলে এসছে দুখানা ইলেকট্রন, আর অক্সিজেনের সাথে কে লেগে আছে? এনও। আমি শর্টে লিখে দিলাম এনও, বোঝা গেছে? এটা আমার ফর্ম হয়েছে, বুঝতে পেরেছি? এটা অক্সিজেন লাগলো ভাই, এই অক্সিজেনটা সাপোজ কার্বনের সাথে লাগলো, আর অক্সিজেনের সাথে কে লেগেছে ভাই? এনও। আমি এরকম এনও লিখে দিলাম, বোঝা গেছে এত অব্দি? আচ্ছা, সিস্টেম ছেড়ে আমার কে বেরিয়ে গেছে? সিস্টেম ছেড়ে আমার বেরিয়ে গেছে হচ্ছে এক্স মাইনাস। আগের দিনও দেখেছিলাম ভাই লিভিং গ্রুপ যে ছিল আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে যাবে। এই এক্স মাইনাস বেরিয়ে যাওয়া এক্স মাইনাস, আর দেখ আগে ভাই মিডিয়ামের মধ্যে এনএ প্লাস ছিল, এরা আমার কম্বাইন করে কি বানাবে? বানাবে হচ্ছে NaX। এই জিনিসটা এরা আমার বানানো হচ্ছে কি ভাই? NaX, বোঝা গেছে? এইবারে পরীক্ষাতে ভাই তোকে এইভাবে খুলে স্ট্রাকচার আঁকার কোনো দরকারই নেই। তুই পরীক্ষাতে স্ট্রাকচারটা কীভাবে আঁকবি? পরীক্ষাতে তুই স্ট্রাকচার যেভাবে আঁকবি ভালো করে দেখবি, কিন্তু পরীক্ষাতে স্ট্রাকচার কীভাবে আঁকবো দেখ। স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে আমার এই পার্টটা কীরকম ছিল ভাই? CH3X, এক্সের জায়গায় সাপোজ তোকে বিআর দেবে, সাপোজ আই দেবে, বুঝতেই পারছিস তুই। CH3X ছিল যে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। প্রোডাক্ট আমি কীভাবে আঁকছি বলতো? আমার এইভাবে কোনো কিছু দেখানোর দরকার নেই। তুই যে আমি এখানে দেখ লিখেছি অলরেডি এরকম, তাহলে এখানে সাপোজ ছিল এটা আর ইকুয়ালস টু এখানে কী হচ্ছে বলতে? এটা CH3, দেখতে পাচ্ছিস? এখানে আর ইকুয়ালস টু CH3 আমি নিয়েছি। তাহলে এখানে এই প্রোডাক্ট কীভাবে লিখবো? তোকে এরকম কোনো কিছু ভেঙে দেখানোর দরকার নেই। তুই সিম্পলি লিখবে যে CH3, যে ভাই CH3 পার্টটা লিখলাম। CH3 সাথে ওখানে দেখ কাকে লেখা আছে? দেখ ONO, দেখতে পাচ্ছিস? ONO, দেখ ONO লেগেছে। আমি CH3 সাথে যা সেরকম ONO লিখে দেবো। এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, বোঝা গেছে? আমি এইভাবে প্রোডাক্ট লিখবো। পরীক্ষার সময় কোনো এরকম ভেঙে লেখার দরকার নেই। আমি কিন্তু নেক্সট এক্সামটা নেক্সট উইকে নেবো। সিলেবাস কী থাকবে? সলিউশন খুব বেশি থাকবে না, সলিউশন অনেকবার এক্সাম হয়েছে। হ্যালো অ্যালকেন প্লাস ডিএনএ ব্লক, ঠিক আছে? ডিএনএ ব্লক তুই মুখস্থ করছিস বাড়িতে। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, বল। হ্যাঁ, নিয়ে নে। CH3ONO, বোঝা গেল? এরও ক্লিয়ার? এটা বুঝতে পেরেছিস? এই যে প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টটার নাম কি? চল দেখ, এটার নাম হচ্ছে, লিখবি এটার নিচে নাম লেখ। এটা হচ্ছে আমার অ্যালকিল গ্রুপ ছিল। অ্যালকিল গ্রুপের সাথে আমার কে এসে লাগলো? নাইট্রাইট এসে আমার লেগেছে। এটার নাম লেখ অ্যালকিল নাইট্রাইট। অ্যালকিল নাইট্রাইট RONO, এটার নাম কি? অ্যালকিল নাইট্রাইট। অপূর্ব, আগের দিন এক্সামটা দিলি না কেন? কবে দিবি এক্সামটা? পরের দিন কবে? কালকে এসে দিয়ে যাবি। বিকালবেলা 5টা থেকে রাত্রেবেলা 9টার মধ্যে যে কোনো টাইমে। RONOর নাম কি? অ্যালকিল নাইট্রাইট। আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর ONO মানে কি? নাইট্রাইট, ঠিক আছে? বোঝা গেছে? প্রোডাক্ট বুঝতে পেরেছিস? চল তাহলে এই ছিল হচ্ছে আমার 1 নম্বর আজকের ক্লাসের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওভারঅল 3 নম্বর সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন বাই ONO, বোঝা গেছে? সাবস্টিটিউশন বাই ONO। 4 নাম্বার লেখ বা নাম্বার ডি, সাবস্টিটিউশন বাই NO2, সাবস্টিটিউশন বাই NO2, ব্র্যাকেটে লিখবি সাবস্টিটিউশন বাই নাইট্রো, সাবস্টিটিউশন বাই NO2, সাবস্টিটিউশন বাই নাইট্রো। সাবস্টিটিউশন বাই নাইট্রো। চল ভালো করে দেখ। বেসিক্যালি এই যে 4টে রিয়াকশন আমি তো এখন পরপর পড়বো, যার মধ্যে এখন 2 নম্বর রিয়াকশনটা চলছে। প্রত্যেকটা রিয়াকশন তো পরীক্ষাতে ঘুরিয়ে ফিরে আসবেই। নাইট্রো, আগে চল রিয়েজেন্টটা দিই, প্রোডাক্টটা দেখছি কি হচ্ছে, তারপরে বলবো কেন হচ্ছে। চল এর মধ্যে রিয়েজেন্ট কী হবে ভাই? AgNO2। আগের বারে দিয়েছিলাম কাকে? NaNO2 আর KNO2। NaNO2 আর KNO2 দিলে আমার প্রোডাক্টটা কী হতো? ONO হয়েছিল আমার প্রোডাক্ট। এবার আমি কাকে দিয়েছি? AgNO2, ঠিক আছে? AgNO2। AgNO2-র নাম কী হবে বল? NaNO2-র নাম কী ছিল? NaNO2-র নাম কি ছিল ভাই? সোডিয়াম নাইট্রাইট, তাই তো? সোডিয়াম নাইট্রাইট ছিল তো NaNO2-র নাম? সোডিয়াম নাইট্রাইট। তাহলে AgNO2-র নাম কি হবে? সিলভার নাইট্রাইট, মনে আছে? বুঝতে পেরেছিস? চল তাহলে প্রোডাক্ট লেখার টেকনিক দেখে, মানে প্রোডাক্ট কীভাবে লিখছি ভালো করে দেখবি।
লিখবে হচ্ছে এরকম RnO2 প্লাস আগের বার কি হয়েছিল ভাই এক্স মাইনাস আর এজি প্লাস কম্বাইন করে কে প্লাস কম্বাইন করে কে এক্স বানিয়েছিল বা এন এক্স বানিয়েছিল, এখানে এজি প্লাস আর এক্স মাইনাস কম্বাইন করে বানাবে হচ্ছে এজি এক্স। ঠিক আছে, এখানে আমার প্রোডাক্ট কী হলো, আর এর সাথে লেগেছে NO2। আগের বারে কী হয়েছিল, আর এর সাথে কে লেগেছিল ভাই ONO। দুখানা প্রোডাক্ট কি সেম না ভাই আলাদা? কেন সেম, কেন আলাদা বলতো, কেন আলাদা? আগের প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কেন আলাদা? স্ট্রাকচারটা কোথায় আলাদা বলতো? দুটো স্ট্রাকচারের মধ্যে কি আলাদা? সে তো ঠিক আছে, বলতো কোন বন্ডটা চেঞ্জ হয়ে গেছে বেসিক্যালি? আগের বারে কার সাথে কার বন্ড ছিল? আরও মানে কি? আরও মানে কোন বন্ড আছে ওর মধ্যে? কার্বন অক্সিজেন বন্ডটা আগের বার ছিল, ঠিক আছে, আগের বার ছিল কার্বন অক্সিজেন বন্ড। এবারে কোন বন্ড ফর্ম হয়েছে? কার্বন নাইট্রোজেন বন্ড। বোঝা গেছে? চল যাই হোক, প্রোডাক্ট লেখার টেকনিক আমি ভাই জানলাম, আমাকে কিন্তু প্রোডাক্ট লিখতে হবেই। তাহলে এটা কি লিখলাম ভাই? RnO2। খুব ভালো কথা। এইবারে দেখ ভাই প্রোডাক্ট কীভাবে ফর্ম হয়েছে তোকে দেখাই। NO2 মাইনাস বাই স্ট্রাকচার আমার যেরকম ছিল, NO2 মাইনাসের স্ট্রাকচার আমার সেমই আছে। এটা হচ্ছে NO2 মাইনাসের স্ট্রাকচার। ও এর মাথায় ভাই মাইনাস চার্জ, এর সাথে লেগে আছে কি ভাই N ডাবল বন্ড ও। এটা হচ্ছে আমার ভাই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার। এর সাথে কে আছে? এজি প্লাস ভাই, এজি প্লাসের সাথে ও মাইনাসের আমার কি বন্ড আছে? আয়নিক বন্ড হয়ে আছে। খুব ভালো কথা। তাহলে ভাই এজি প্লাসের সাথে আমার ও মাইনাসের একটা আয়নিক বন্ড হয়ে আছে। আয়নিক বন্ডকে কেউ এরকম শো করে না, তোর বোঝার সুবিধার জন্য চল আমি এখানে তোকে শো করালাম। এটা হচ্ছে আমার আয়নিক বন্ডটা। আয়নিক বন্ডকে কোথাও শো করে না কখনো, আর হচ্ছে আমার আয়নিক বন্ড। এইবারে দেখ ভাই ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করা, যেটা ওই লম্বা মেসেজটার মধ্যে দিবি লেখা আছে। ওটাকে বলেছে কি? ফাজান্স রুল। ক্লাস 11-এ পড়তাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, আয়নিক কম্পাউন্ডের মধ্যে বা আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করা, সেটাকে আমার কি বলে? ফাজান্স রুল। ফাজান্স রুল দিয়ে আমি ডেভেলপ করতাম। ফাজান্স রুল আমার ক্লাস 11-এ ছিল। দেখ ভাই ওই যে মেসেজটা যে পাঠিয়েছিলাম না, যার মধ্যে টপিকগুলো লেখা আছে, আমার মনে হয় তোর মেসেজগুলোকে সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ রিসেন্টলি ক্লাস 12-এর রেজাল্ট তো বেরিয়েছে। যারা এগুলোকে সিরিয়াসলি নেয়নি তারা কিন্তু ভাই ক্লাস 12-এর রেজাল্টে গিয়ে সাফার করেছে। আমি তোকে পুরো একদম রেজাল্টের লিস্ট পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো যারা সাফার করেছে তো আমি এখন কী করতে পারি? আমার তো কিছু করার নেই। কোনো গার্জিয়ানও ইনফ্যাক্ট আমাকে কিছুই বলতে পারছে না। আমি পারলে তোকে ভাই ওই ওদের লাস্ট ইয়ারের প্রত্যেকের সারা বছর যে এক্সামগুলো নিতাম সেটার মার্কস আমি তোকে পাঠিয়ে দেবো। তুই দেখবি এক্স্যাক্টলি সেম মার্কসই বোর্ড এক্সামে এসছে। এক্স্যাক্টলি সেম মার্কস ভাই বোর্ড এক্সামে পেয়েছে। সারা বছর ক্লাস এক্সাম এখানে যেরকম দিত, স্পেশালি লাস্টের দিকে গিয়ে। কেন কি? কারণ তো আমি সারা বছর নিজের পারফরমেন্সটা ইমপ্রুভ করছি, চেষ্টাটা করছি। তো বছরের শেষে গিয়ে যখন এক্সামগুলো নেব বা লাস্টের যখন নিয়েছিলাম, ওটা যেরকম মার্কস পেয়েছে এক্স্যাক্টলি ভাই বোর্ড এক্সামের মার্কস একদম সেম রেঞ্জে। তো এটা তো ভাই একদিনের ম্যাজিক নয়, থ্রু আউট দ্য ইয়ার তোকে ভাই এফোর্ট দিতে হবে। তোকে থ্রু আউট দ্য ইয়ার ভাই নিজের পারফরমেন্স ইমপ্রুভ করে যেতে হবে, তাহলেই তো ভাই 12-এর শেষে গিয়ে তুই রেজাল্ট ভালো এক্সপেক্ট করবি। এটা তো আর ক্লাস 1-2 নয়, ক্লাস 12। বুঝতেই পারিস, তুই ব্যাপারটা ভালো করেই বুঝতে পারিস। আর তুই যত নিজেকে পিছিয়ে রাখবি, তো যত মনে হবে না ভাই আমি ক্লাস 11-এ পড়াশোনা করিনি, 12-এও করবো না বা 12-এও পারবো না, তাহলে ভাই তোকে কে কী করবে? তারা কারোর কিচ্ছু করার নেই। যত রকম এক্সকিউজ তুই দিবি, কাকে দিবি এক্সকিউজ? আমাকে তো কোনো এক্সকিউজ ফার্স্ট অফ অল দিবিই না। সব এক্সকিউজ তো নিজের কাছেই জমা হবে। রিটার্নটা আসবে তোর ঠিক এক বছর পর রিটার্ন আসবে, ঠিক আছে? আমি সবাইকেই বলছি ভাই, যারা এখানে এক্সকিউজ দিস যে ভাই এই কারণে পড়া হয়নি, ওই কারণে পড়া হয়নি, ওই কারণে এক্সাম দিইনি, নিজে থেকে রিল্যাক্টেন্ট এক্সামের প্রতি, রিটার্ন ঠিক তোর কাছে আসবে, আমার কাছে কিচ্ছু আসবে না। ঠিক তোর কাছে একটা বছর পরে আসবে, ঠিক আছে? তুই যত রকমভাবে এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবি, সেগুলো ভাই তোর খাতায় জমা হবে, তোর হিসাবের খাতায় জমা হবে, আমার খাতায় কিচ্ছু জমা হবে না। তুই নিজের পারফরমেন্স ইমপ্রুভ করে যাবি, লাভ হবে তোর। তুই ভাই একই রকম থাকবি, ক্ষতিও হবে তোর। তুই কিছু পড়াশোনা করবি না, ক্ষতি হবে তোর স্বাভাবিকভাবেই। তাহলে তুই যদি পড়াশোনা করিস, রিটার্ন তোর কাছেই আসবে। বুঝতে পেরেছিস? তাহলে ক্লাস 11-এর ফাজান্স রুলের মধ্যে আমার কী ছিল বেসিক্যালি, তোকে এখন ফাজান্স রুল নাম আমি বোঝাবো না, ফাজান্স রুল এখন পুরোপুরি বোঝার দরকার নেই। ফাজান্স রুল আমার ছিল হচ্ছে ক্লাস 11-এ পড়েছিলাম যে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে। কীভাবে ডেভেলপ করে? এবার দেখ যার টার্গেট আছে ভাই যেই বা নিট দেবো, তাদের তো ভাই স্বাভাবিকভাবেই পড়তে হবে, বা যার টার্গেট আছে আমি ক্লাস 12-এর পরে ন্যাশনাল লেভেলের এক্সাম দিয়ে ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউটগুলোতে ভালোভাবে অ্যাডমিশন নিয়ে ভর্তি হবো, তাকে তো ভাই 11-12 মনে রাখতেই হবে। তো কিছু করার নেই ভাই, তো কম্পিটিশন তো বুঝতেই পারছিস কীরকম চারপাশে চলছে। 12-এর পরে তো কম্পিটিশন আরও বাড়বে, যে এন্ট্রান্সগুলো হয় সেখানে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই না? তাহলে ভাই যেরকম কম্পিটিশন তুই ইন ফিউচারে যখনই কোনো না কোনো পরীক্ষাতে দিতে যাবি, কম্পিটিশন তো সব সময় থাকবে। সেই 11-12-এ আছে, তুই আর বিটেকের পরে এখানে তো অনেকেই হয়তো বিটেক করবে, বিটেক করার দরকার নেই। যারা নর্মাল গ্র্যাজুয়েশন পড়বে, তারাও তো ইন ফিউচারে কোথাও না কোথাও তোকে কম্পিটিটিভ এক্সামে বসতে হবেই একদিন না একদিন। তখনও তো কম্পিটিশন তো থাকবে, কম্পিটিশন তোর সাথে থাকবেই সব সময়, এটা কিচ্ছু করার নেই।
তাহলে তুই ভাই ক্যাজুয়াল অ্যাপ্রোচ বেশি রাখিস না, যত বেশি ক্যাজুয়াল অ্যাপ্রোচ রাখবি তোর রেজাল্টটা তত ক্যাজুয়াল হতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে? তো এই বন্ডটার মধ্যে আমার কি হবে ভাই, আয়নিক কম্পাউন্ড এটা আমার আছে, আয়নিক বন্ড আমার আছে। আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করার কতগুলো কন্ডিশন ছিল। কি কি কন্ডিশন ছিল? আমি যদি ক্যাটায়নের রেসপেক্টিভ ভাবি তাহলে আমার দেখবি তিনখানা কন্ডিশন ছিল। একটা হবে হচ্ছে বলতে কি ক্যাটায়নের মাথায় প্লাস চার্জ বেশি হবে, তাহলে ক্যাটায়নের মাথায় প্লাস চার্জ বেশি হবে। ক্যাটায়নের রেসপেক্ট এটাকে কি বলতে বলতো পোলারাইজিং পাওয়ার। ক্যাটায়নের যত প্লাস চার্জ বেশি হবে তত হচ্ছে ভাই ও কী করবে, মাইনাস চার্জকে নিজের দিকে টানবে, তাহলে ওটা হচ্ছে ক্যাটায়নের প্লাস চার্জ যত বেশি হবে। সেকেন্ড ছিল যে ক্যাটায়নের রেডিয়াস যত ছোট হবে, ক্যাটায়নের সাইজ যত ছোট হয় তত ভাই ওর পোলারাইজিং পাওয়ার বেশি হয়। 3 নাম্বার ছিল হচ্ছে এটা পড়েছিলাম সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, টিএনজিসি বলে একটা জিনিস শিখেছিলাম, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। এজি প্লাসের বেসিক্যালি আছে হচ্ছে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। তো বেসিক্যালি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হওয়ার জন্য আমার কি হয়, এই বন্ডটার মধ্যে আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে। কোভ্যালেন্ট ক্যারেক্টার কীভাবে ডেভেলপ করে, বেসিক্যালি এই মাইনাস চার্জটা আমার বেসিক্যালি এর মাঝ বরাবর চলে আসে। মাইনাস চার্জ চলে আসে মানে কি ভাই, এই দুখানা ইলেকট্রন বেসিক্যালি সিলভার অক্সিজেন বন্ডের মাঝামাঝি চলে আসে। এর জন্য আমার কি হয় দেখ, এর জন্য এই বন্ডটা আমার আর এখন আয়নিক নেই, এই বন্ডটা আমার হয়ে গেছে কোভ্যালেন্ট, বুঝতে পেরেছিস? আগের বার কি হচ্ছিল ভাই, অক্সিজেন মাইনাস চার্জ দিয়ে দিতে পারছিল, কেন দিয়ে দিতে পারছিল, তার কারণ আগের ভাই তো আয়ন, ও তো পুরোপুরি আয়ন ছিল, তাহলে মাইনাস চার্জটা একমাত্র অক্সিজেনের সম্পত্তি ছিল। এবার আমার কি হয়েছে ভাই, ও মাইনাস, এটা তো আর শুধুমাত্র অক্সিজেনের সম্পত্তি নয়, এখন এই ও মাইনাসের ইলেকট্রন চলে গেছে কার কার মাঝখানে, সিলভার আর অক্সিজেনের মাঝখানে। দেখ এই অক্সিজেনেরটা গেছে, তার মানে আমি একইভাবে বলতে পারি রেজোনেন্সের থ্রুতে এই অক্সিজেনের মাথা তো মাইনাস চার্জ ডেভেলপ হতো, তাহলে এই অক্সিজেন আর মাইনাস চার্জও গেছে, একই ব্যাপার, বুঝতে পেরেছিস তো? আগেরটার মতনই হবে। তার মানে এই মাইনাস চার্জ শুধুমাত্র এখানে অক্সিজেনের মাথায় নেই, এটা আমার সিলভার আর অক্সিজেন বন্ডের মাঝ বরাবর চলে গেছে। তো কোভ্যালেন্ট বন্ড যেহেতু আমার এখানে ফর্ম হয়ে গেছে এটা, তাহলে ভাই এইবারে ইলেকট্রন অক্সিজেন আর দিতে পারবে না। কেন দিতে পারলো না? কারণ ভাই ইলেকট্রন আর অক্সিজেনের একার প্রপার্টি না, ওটা সিলভারেরও প্রপার্টি। একটা বন্ড ব্রেক করে ভাই ইলেকট্রন যাবে না সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে এইখানে ভাই ইলেকট্রন দেওয়ার মতন জায়গায় কে আছে, আছে হচ্ছে অক্সিজেনের ঠিক পরে নাইট্রোজেন যেটা আছে, ওর মাথায় ইলেকট্রন আছে সুন্দর, এখানে নাইট্রোজেনের ইলেকট্রন কোথাও ইনভলভ নেই, এই চুপচাপ বসে আছে, এ ভাই এখানে ডোনেট করতে পারবে। তার মানে এখানে আমার রিঅ্যাকশনটা কীরকম হবে, নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে আরে অ্যাটাক করবে, বুঝতে পারলি? তাহলে এখানে আমার রিঅ্যাকশন কীরকম হচ্ছে, সাপোজ এটা ছিল হচ্ছে CH3X, নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে কোথায় অ্যাটাক করলো, কার্বনে অ্যাটাক করলো, আর CX বন্ড আমার এখানে ভেঙে গেছে। তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট কী পাচ্ছি, প্রোডাক্ট হচ্ছে এরকম, তাহলে X মাইনাস আমার বেরিয়ে চলে গেল, হাইড্রোজেনগুলোর এরকম বুঝতেই পাচ্ছি ভাই ওরিয়েন্টেশন উল্টো হয়ে গেছে। কার্বনের সাথে আমার কে লাগবে, কার্বনের সাথে লাগলো হচ্ছে দেখ নাইট্রোজেন লেগেছে, কার্বনের সাথে নাইট্রোজেন লাগলো, ভালো করে দেখ বাকি ছবিটা আমি আঁকছি, নাইট্রোজেন লেগেছে, নাইট্রোজেনের সাথে কে কে লেগেছিল ভাই, লেগেছিল হচ্ছে এই পার্টটা। তোকে পরীক্ষাতে এত ভেঙে আঁকতে হবে না, প্রথমবার বলে আঁকছি। নাইট্রোজেন দেখ লোন পেয়ার ডোনেট করেছে, তাহলে নাইট্রোজেনের মাথায় কোন চার্জ আসবে, স্বাভাবিকভাবেই প্লাস চার্জ, বুঝতেই পারছি ভাই নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথায় আসলে হচ্ছে প্লাস চার্জ, বুঝতে পারছিস তো? ইলেকট্রন দিয়েছে ভাই মাথায় আসলে প্লাস চার্জ, ক্লিয়ার সবার বোঝা গেছে? নাইট্রোজেনের মাথায় আসলে হচ্ছে প্লাস চার্জ, এত ঠিক আছে? আচ্ছা, এর সাথে আমার কে লেগে আছে, ও মাইনাসের সাথে লেগে আছে হচ্ছে এজি প্লাস লেগেছিল স্বাভাবিকভাবেই। সিস্টেম ছেড়ে কে বেরিয়ে চলে গেছে দেখ, এক্স মাইনাস বেরিয়ে চলে গেছে, এই যে ভাই এক্স মাইনাস বেরিয়ে চলে গেছে, তাহলে এক্স মাইনাস আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে গেছে, এত ক্লিয়ার? এই স্ট্রাকচার বোঝা গেছে? এইবারে দেখ স্বাভাবিকভাবেই ক্লিয়ার সবার, এক্স মাইনাস দেখ সিস্টেম ছেড়ে পুরোপুরি আলাদাভাবে বেরিয়েছে, এবারে এই এক্স মাইনাস স্বাভাবিকভাবেই এজি প্লাসের সাথে কম্বাইন করে বানাবে হচ্ছে এজিএক্স বানাবে, যেটা আমি এখানে অলরেডি লিখে ফেলেছি। কেন এজিএক্স বানালো, কারণ ভাই এজিএক্সের স্টেবিলিটি, এজিএক্স বন্ডের স্টেবিলিটি মোর স্টেবল কার থেকে, সিলভার অক্সিজেন বন্ডের থেকে মোর স্টেবল, ওই জন্য আমার এটা ফর্ম হয়েছে। তাহলে বুঝতে পেরেছিস, তোকে পরীক্ষার সময় এই স্ট্রাকচার এইভাবে খোলে আঁকার কোনো দরকার নেই। দেখ এখানে আমি স্ট্রাকচারটা একদম স্টেপ বাই স্টেপ এঁকেছি, পরীক্ষাতে আমি স্ট্রাকচারটা কীভাবে আঁকবো, দেখ আগের বার যেভাবে আঁকছিলাম, এটা CH3 আছে ভাই, CH3 লিখলাম, CH3 সাথে কাকে লাগাবো, দেখ উপরে লেখা হয়ে গেছে, কাকে লাগাচ্ছি, CH3 সাথে বল কাকে লাগাচ্ছি, NO2, তাহলে এটা হচ্ছে আমার CH3 সাথে লাগিয়ে দিলাম হচ্ছে NO2, বোঝা গেল? এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা দেখ এই যে প্রোডাক্টটা পেলাম, এটার নাম কী হবে, আগের বার লিখেছিলাম অ্যালকাইল নাইট্রাইট, এটার নাম আমার কি বলতো, ক্লাস 11 আঁকতাম ভাই যখন রেজোনেন্স শিখেছিলাম, সেই দিনই এটার স্ট্রাকচার আঁকা হয়ে গেছে। এটার নাম কী ছিল বলতো ক্লাস 11 আঁকা, নাইট্রোবেনজিন। তার মানে দেখ বেসিক্যালি যখন কার্বনের সাথে NO2 লেগে আছে তখন ভাই ওটাকে না নাইট্রো বলে, নাইট্রো, আর কার্বনের সাথে যখন ONO লেগে থাকে ওটাকে আমার বলা হচ্ছে নাইট্রাইট, যেটা আমি আগের কেসে এঁকেছিলাম অ্যালকিল নাইট্রাইট ছিল। তাহলে এটাকে আমি কি বলবো বলতো, স্বাভাবিকভাবে নাইট্রোবেনজিন বলি, এটাকে আমি বলেছি নাইট্রোবেনজিন। তাহলে ভাই দেখ যখন কার্বনের সাথে NO2 লেগে থাকে ওটার নাম হয় কি নাইট্রো, তাহলে ভাই এই প্রোডাক্টটার নাম কি হবে, নাইট্রো, এতদিকে নাইট্রো বুঝতে পেরেছিস? আচ্ছা তারপরে বল এটার নাম কি হয়,
CH3Br, এটার নাম কি বলিস তুই ভাই? ব্রোমোমিথেন বলিস তো? ব্রোমোমিথেন বলিস? ব্রোমোমিথেন ভাই এটা বেসিক্যালি বলিস ব্রোমোমিথেন। CH3 সেল নামে ক্লোরোমিথেন, তাহলে এটার নাম কি বলতো? নাইট্রো অ্যালকেন। বোঝা গেল? নাইট্রো অ্যালকেন, নাইট্রো অ্যালকেন, নাইট্রো অ্যালকেন। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ভাই আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একটা হচ্ছে AgNO2 দিয়ে আর একটা হচ্ছে NaNO2 দিয়ে। তাহলে NaNO2 আর KNO2 দিলে প্রোডাক্ট কী হবে? অক্সিজেনটা ইয়ে লাগবে, প্রোডাক্ট হবে হচ্ছে কি RONO। আর যখন আমি ভাই AgNO2 দেবো তখন আমার প্রোডাক্টটা কী হবে? নাইট্রোজেন পার্টটা লাগবে, প্রোডাক্ট হবে কি NO2। বুঝতে পেরেছিস? চল ফার্স্ট কোশ্চেন লেখ। বন্ধুর খাতার দিকে তাকাবি না, ঠিক আছে? নিজের খাতার দিকে তাকিয়ে কোশ্চেনগুলো করবি। নিজের মধ্যে কনফিডেন্স আন। কনফিডেন্স কখন আসবে? একমাত্র উপায় হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। নিজের লাল পেন নিয়ে পড়ে বসে বাড়িতে নিজে চেক করবো। ইনস্টাগ্রাম ফেসবুক করলে কনফিডেন্স আসবে না, বিশ্বাস কর। ইনস্টাগ্রাম রিলস, হোয়াটসঅ্যাপে স্টোরি দেওয়া, ইনস্টাগ্রামে কার কি স্টোরি হলো, কে কোথায় নাচতে গেল, ঘুরতে গেল, কি করতে গেল, এসব দেখলে তোর জীবনে কোনোদিনও কনফিডেন্স আসবে না। আমাকে বিশ্বাস কর। যদি বিশ্বাস করতে পারিস তো ভালো, না চাইলে ভাই তুই 1 বছর পরে নিজে ফেস করবি। আমি তোকে বলেছি এই বছর যারা যারা ফেল করেছে আমি তাদের ক্লাসে বলে দিয়েছিলাম। কদিন পরে আমার ওই ভার্সনগুলো আস্তে আস্তে দেখতে পাবি। এই যে অলরেডি আগের দিন দেখেছিস পড়াশোনা যখন করে আসিস নি, বাড়িতে আমি ফোন করতে করতেও করিনি, পরেরগুলো থেকে করবো বাড়িতে ফোন। এরকম কিছুদিন পরে গত বছর ঠিক 1 বছর আগের কনসেপ্টগুলো তোকে বলছি কী কী হয়েছিল। যারা এরকম পড়াশোনা করে আসতো আমি ইনস্ট্যান্টলি ক্লাসে এখান থেকে ফোন করে বাড়িতে জানিয়ে দিতাম পড়ে আসেনি, ঠিক আছে? এখানে কন্টিনিউয়াসলি ভাই ফেল করে গেছে, কন্টিনিউয়াসলি। আমি বাড়িতে বারবার ওয়ার্ন করেছি যে এরকম হলে কিন্তু ভাই বোর্ড এক্সামে গিয়েও ফেল করবে। ফেল করার কারণ কি? বাড়িতে ভাই পড়তে বসি না। একটা ল যদি মুখস্থ করতে না ইচ্ছা করে তাহলে কার কি করার আছে? একটা অঙ্ক যদি আমি ভাই যেটা এখানে করালাম সেটা যদি বাড়িতে না করতে ইচ্ছা করে তাহলে কার কি করার আছে? বারবার বলার পরেও করেনি। আমি আজকে কতগুলো বলবোই, কারণ রিসেন্টলি ক্লাস 12 রেজাল্ট বেরিয়েছে বলে। অনেকে তো ইনফর্মই করেনি। কেন করেনি আমি জানি, কেন ইনফর্ম করেনি। আমি তাদের ওয়ার্ন করেছিলাম, বারবার ওয়ার্ন করেছি, প্রচুরবার। তারপরেও তারাও ভাই কিছু হয়নি। তারা গার্জিয়ানও তাদের কিছু বলেনি। হয়তো গার্জিয়ানকে ভাই ব্লক করে রাখতো, গার্জিয়ানের নামা থেকে ব্লক টক এসব করে রেখেছে। আমাকে কি যায় আসে না ভাই। আমাকে তুই গার্জিয়ানের নামা থেকে ব্লক করে রাখতে পারিস, বা তুই ধর আর্চিভ করে দিতে পারিস, চ্যাটটা লক করে দিতে পারিস। তোর গার্জিয়ান তো এখনও অত টেকনোলজিক্যালি সড়গড় হয়নি যে লক চ্যাট আনলক করে আর্চিভ চ্যাটকে আনআর্চিভ করে মেসেজগুলো দেখবে গ্রুপের। এটা হতেই পারে, কারণ আমি দেখেছি অনেকের গার্জিয়ানের মেসেজে এখনও ভাই এই গ্রুপের মেসেজগুলো আনডেলিভার্ড থাকে। মানে তারা দেখে না, দেখতে পায় না। কেন দেখতে পায় না? তার কারণ হয়তো স্টুডেন্ট ওগুলোকে লক করে রেখেছে, ওই চ্যাটগুলোকে লক করে রাখতে পারে, আর্চিভ করে রাখতে পারে। এসব করে কাকে ফাঁকি দেওয়া হয়নি? আলটিমেটলি নিজেকে ফাঁকি দেওয়া। লাস্ট ইয়ারও আমি দেখেছি সেম সিনারিও। যারা যারা করে রেখেছিল এগুলো তারা প্রত্যেকে এই বছর ফেল করেছে। প্রত্যেকে 23 তুলতে পারেনি পাস মার্কস আউট অফ 70। প্রত্যেকে ফেল করেছে। আমি ব্যাচে বলে দিয়েছিলাম, কারণ তারা ডিসঅনেস্টি দেখিয়েছে। ডিসঅনেস্টি তার কাছেই এবার রিটার্ন এসছে। তো এইবার আমাকে এখন গার্জিয়ান ফোন করছে। আমি বলে দিয়েছি আমি কিচ্ছু করতে পারবো না। আমি এখন ক্লিয়ারলি স্টুডেন্টকেও বলে দিয়েছি আমি কিচ্ছু করতে পারবো না, গার্জিয়ানকে বলেছি আমি কিচ্ছু করতে পারবো না। এটা হচ্ছে লাস্ট ইয়ারের সিনারিও, এটা হচ্ছে অনেস্টির সিনারিও। লাস্ট ইয়ারের সিনারিওটা প্রত্যেক বছর এই জিনিসটা একই থাকবে। অনেস্টি ভাই কোনোদিনও চেঞ্জ হবে না। পাথওয়ে অফ অনেস্টি কোনোদিনও চেঞ্জ হবে না। এটা আগের বছরও ছিল, এবছরও থাকবে, পরের বছরও থাকবে। এবং যারা যারা ভাই এফোর্ট দিয়েছে, এবার তো ভাই যে ছেলেটা 97 পেয়েছে ও তো ভাই সারা বছরই পড়াশোনা করতো, সিনসিয়ার ছিল। ও তো এনডিএর প্রিলিও ক্র্যাক করে ফেলেছে। এবার এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, পড়াশোনা করতো ভাই। ও সবই করেছে, পড়াশোনা করেছে, বন্ধুদের সাথে ঘুরতে গেছে, সবই করেছে, কিন্তু পড়াশোনাটা মেইনলি করেছে। এবারে ভাই বাকিটা তোর উপর ডিপেন্ড করছে, কারণ 1 বছর পরে তোর রেজাল্ট। আইএসসি বোর্ডের 2 সপ্তাহ আগে বেরোবে, সিবিএসসির কদিন পরে হয়তো বেরোবে, ঠিক আছে? বাড়িতে এবার তুই কতটা প্র্যাকটিস করবি, কোন জিনিসটাকে প্রায়োরিটি দিবি সেটা তোর উপর ডিপেন্ড করছে। পড়াশোনাটা তোর কাছে এই মুহূর্তে কতটা প্রায়োরিটি পাবে, নাকি বন্ধুর সাথে কী করতে যাওয়া কতটা কি প্রায়োরিটি পাবে, তোর উপর পুরোপুরি, ঠিক আছে? কারণ এইভাবে দেখতে দেখতে কদিন পরে দেখবি দুর্গাপুজো চলে আসবে। আর দুর্গাপুজো চলে গেলে ভাই তোর এক্সাম স্টার্ট হয়ে যাবে। কদিন পরেই দুর্গাপুজো, দেখবি কদিন পরেই তোর দুর্গাপুজো চলে আসবে। দেখতে দেখতে সময় চলে যাবে। তুই যদি ভাবিস আমি এই দিন থেকে পড়তে বসবো, ওই দিন থেকে পড়তে বসবো, তাহলে তো একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবি, আর ওই দিনটা আর কোনোদিনও আসবে না, ঠিক আছে? আর আমি বলে দিয়েছিলাম আমি স্কুল এক্সাম নিয়ে কনসার্ন নই, আমি প্রি বোর্ড ফার্স্ট নিয়ে কনসার্ন। প্রি বোর্ডের আগে আমি সিলেবাস ভালো মতন শেষ করবো। যারা যারা ফলো করেছিল, যারা যে ভাই 97 পেয়েছে, যারা 90-র উপরে পেয়েছে, যারা 80-র উপরেও পেয়েছে, ওরা ভাই স্কুলের এক্সামে হয়তো ভালো মার্কস পায়নি। কেন? কারণ আমি তো ভাই অন্যভাবে সিলেবাসটা নিয়ে যাই, ওদের স্কুলে হয়তো অন্যভাবে সিলেবাস করাচ্ছিল, কিন্তু ওরা বোর্ড এক্সামে গিয়ে যেরকম বলেছিলাম সেরকমই পেয়েছে, ঠিক আছে? যাই হোক, চল কোশ্চেন লেখ, নিজে প্রোডাক্ট আঁকবি। C2H5Br, এখান থেকে দুখানা অ্যারো দে। C2H5Br থেকে দুখানা অ্যারো দিলাম। একটা অ্যারোর উপর লিখছিস NaNO2, আর একটা অ্যারোর উপর লেখ AgNO2।
বল ফার্স্টেরটাতে প্রোডাক্ট হচ্ছে এ, সেকেন্ডেরটার প্রোডাক্ট হচ্ছে বি। এ আর বি এর স্ট্রাকচার নিজের খাতায় আঁক, আমায় দেখা। C2H5Br থেকে দুখানা অ্যারো দিয়েছিস, একটা অ্যারোর উপর লিখেছিস NaNO2 আর একটা উপর লিখেছিস AgNO2। NaNO2 দিয়ে যে প্রোডাক্টটা হয়েছে সেটা তুই এ স্ট্রাকচার আমাকে দেখাবি, বি স্ট্রাকচার আমাকে দেখাবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাকি রাখতে থাকুক দেখি, সবার খাতা আমি দেখবো। তোকে আমি কিছুক্ষণ আগে যেভাবে আঁকতে বলেছি সেভাবে আঁক। কিছুক্ষণ আমি বলেছিলাম যে কীভাবে আঁকবো পরীক্ষার খাতায়। এ আর বি, জাস্ট এ স্ট্রাকচার আর জাস্ট বি স্ট্রাকচার আঁকবি, কোনো অ্যারো দিয়ে অ্যাটাক ফ্যাটাক কিছু দেখাবি না, জাস্ট এ স্ট্রাকচার আর বি স্ট্রাকচার দেখা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কীভাবে প্রোডাক্টটা আঁকবো, যে কালো কালিতে যে লিখলাম কিছুক্ষণ আগে, এটা এমনি এমনি লিখেছিলাম, আমার তো মনে হয় না এমনি এমনি লিখেছিলাম বলে। দেখি, হ্যাঁ ঠিক আছে, দেখি তারপরে কার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তারপরে দেখি দেখি, ওকে। তারপর সাইড প্রোডাক্ট বাই লেখার দরকার নেই, ঠিক আছে? তারপর দেখি কার। ওকে ঠিক আছে, চল। তুই C2H5 কে ভেঙেছিস তাই তো? ঠিক আছে, তারপরে বাকিদের কার হয়েছে? তারপরে দেখি, মুখ ফুটে বল ভাই। ভাই এইভাবে আঁকবো না, এইভাবে কাটলে 0 পাবি। আমি তো এইভাবে বললাম তো, দেখ এই যে এইভাবে এইভাবে লিখতে বলেছি, এইভাবে এইভাবে লেখ দেখি। হ্যাঁ ঠিক আছে, স্ট্রাকচারগুলো কাটতো, স্ট্রাকচারগুলো কেটে দে। বিটা ঠিক আছে, এটা তো হয়নি, স্ট্রাকচারগুলো কাট। বি এর প্রোডাক্টটা লেখাটা ঠিক আছে, এটা হয়নি, হচ্ছে বাকিটা দেখি। তারপরে ভাই আমি কোন প্রোডাক্টটা বলতো বিআর লাগিয়ে রেখেছি, হয়নি কিন্তু, একটা স্ট্রাকচার হয়নি। বাকিটা দেখি হয়েছে, দেখি 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 খাতাটা দে। কোনটা এ আর কোনটা বি? উপরে কেটে দিয়েছিস কেন? কোশ্চেনটা কোথায় লিখেছিস? কোনটা কোশ্চেন তোর? কোশ্চেনটাই তো লিখিস নি। এবার দেখ আমি বলছি, একটু বলেছি, দেখ এদিকে দেখা।